গাদ্দাফি সাহেব সব দিয়েছিলেন, কিন্তু মানুষের কথা বলার অধিকারটা বোধহয় ছিল না। মানুষের বোধহয় কথা বলার অধিকারটা ছিল, সেই জন্য কিন্তু তাকে নামিয়ে দিয়েছে এবং তার নির্মম পরিণতি হয়েছে। প্রত্যাখ্যান করতে গিয়ে আমরা যেটা দেখি যে সশস্ত্র প্রত্যাখ্যান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে দেশে দেশে স্বৈরাচারের পতন। আজকে আমরা আমাদের দেশের বাইরে একটা বিষয়কে অন্তর্ভুক্ত করতে চাই, যেটি আজকে আমাদের সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে বাশার আল আসাদ। তিনি দীর্ঘ 24 বছর ক্ষমতার পর আজকে তিনি পতন হয়েছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন এবং তার পিতাও এর আগে 29 বছর শাসন করেছেন সিরিয়া। বলা যায় প্রায় 54 বছরের শাসনের অবসান ঘটেছে সিরিয়া, এবং তিনি একইভাবে স্বৈরাচারের পতন যেভাবে আমরা বাংলাদেশে দেখেছি, এর আগে আমরা শ্রীলঙ্কায় দেখেছি, সিরিয়ায়ও আজকে একই ধরনের ঘটনা ঘটলো। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন অতিথি। পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমে আমার বাঁ পাশে আছেন অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, রাজনৈতিক বিশ্লেষক, এবং এর পরেই আছেন জনাব ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আমরা যেমনটি আলোচনা করছিলাম, আসলে আজকে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এই সংবাদটি ঢালাওভাবে প্রচার হয়েছে, সেটি হচ্ছে সিরিয়া থেকে বাশার আল আসাদ তিনি আজকে পালিয়ে গেছেন, এবং স্বৈরাচারে যে পতনগুলি ঘটছে আমরা দেখছি যে শ্রীলঙ্কায়, এরপরে বাংলাদেশ এবং সিরিয়া একইভাবে যারা আসলে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা, সেটা না করে তারা শাসন করছেন আসলে জনগণকে, এবং একই কায়দায় তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন। আসলে এই শাসন এবং বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটটা কি? আমি জনাব অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, আপনার কাছে এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই বয়সে এসে অনেকগুলি স্বৈরাচার পতন দেখার কিন্তু সৌভাগ্য হয়েছে, এমনকি আমরা আমাদের দেশেও দেখেছি ভেরি রিসেন্টলি। আমি হাফিজ আল আসাদ বা তার ছেলে, তাদের দুজনের পতনের কথার আগে একটু স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে যে আমরা এর আগে কাদের পতন দেখেছি। আমার দেখা মতে, জানা মতে না, দেখা মতে, যেহেতু আমি সেখানে ছিলাম এক সময়, মুয়াম্মার গাদ্দাফির কথা আপনাদের অনেকেরই মনে আছে, লিবিয়াতে, যিনি রিভোল্ট করে বা রিভলিউশন করে ক্ষমতায় এসেছিলেন। কিং ইদ্রিস তখন ক্ষমতায়, তাকে সরিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং অত্যন্ত দুর্দণ্ড প্রতাপে কিন্তু দেশটা শাসন করেছেন সেখানে। এবং আমরা এখানে বসে কোনোদিন কল্পনাও করতে পারবো না যে একটা মরুভূমির একটা দেশ, সেই দেশটা উন্নতির কোন শিখরে উঠে গিয়েছিল একজন স্বৈরাচারের শাসনের সময়, গাদ্দাফির সময়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে জনগণ যে তাদের যে সময় সাধারণ ব্যয় থেকে শুরু করে উচ্চমূল্যের ব্যয়, যেমন আমি যদি এইভাবে ছোট করে বলি, বাজারে তেল কেনাটা একটা বিষয়, আর যদি আমরা উচ্চমূল্যের বলি একটা গাড়ি কেনার বিষয়, একটা ফ্রিজ কেনার বিষয়, বাড়িতে একটা এসি থাকার কথা, একটা বাড়িটা বিল্ডিংয়ের হওয়া উচিত। এই মরুভূমির লোককে মুয়াম্মার আল গাদ্দাফি, সে কিন্তু গর্ত থেকে, মানে মরুভূমির ভিতরে সেই দেশের লোকেরা গর্তের মধ্যে থাকে অথবা পাহাড়ের গর্তে থাকতো, তাদেরকে কিন্তু বাড়িঘর করে দিয়ে, এয়ার কন্ডিশন আপনার ব্যবস্থা করে দিয়ে, গাড়ির ব্যবস্থা করে দিয়ে, মানে সর্বরকমের স্বাচ্ছন্দ্য তিনি দিয়েছিলেন। এবং তেলের যা বিক্রির যে টাকা, সেটা প্রতি মাসে জনগণের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত। এটা আমি এই জন্য বললাম যে একজন বেনেভোলেন্ট ডিক্টেটর চাইলে কি করতে না পারেন। কিন্তু আমরা যদি আমাদের এদিকেই দেখি, আমরা স্বৈরাচার আইয়ুব খানকে দেখেছি। এবং আমার একটু প্রশ্ন আছে, এই মুয়াম্মার গাদ্দাফি এবং সাদ্দাম হোসেনকে নিয়ে, তারা তো আসলে খুব জনপ্রিয় শাসকও ছিলেন, কিন্তু আমরা কোন অ্যাঙ্গেল থেকে তাদের স্বৈরাচার বলবো? আমরা স্বৈরাচার বলতে যেটা বুঝাই সাধারণত, সেটা হলো তিনি জনগণের কাছে যান না, যে তাদের একটা ম্যান্ডেট আনার জন্য তেমনভাবে যে নিয়মে সাধারণত আজকে ডেমোক্রেসি প্লে করে ইন দ্য গ্রাউন্ড, সেটা না, সেটার মাধ্যমে তারা যান না। উনি যদি সেরকম যেতেন তাহলে আমরা বলতে পারতাম যে জনমত যাচাইও গাদ্দাফি অত্যন্ত তাদের প্রিয় শাসক,
জি জি যাই হোক, তার পতন দেখেছি। তার পতন দেখার পরে আমরা দেখলাম সাদ্দাম হোসেনের পতন, এবং সাদ্দামের পতনের পরে আমরা আমাদের একদম কাছে এসে গেল, আমরা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে দেখলাম কিরকম হলো। তো এখন স্বৈরাচার বলতে আমরা যাদেরকে বোঝাই, যারা কি সাধারণ নিয়ম মেনে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালো করার জন্য যদি ক্ষমতায় না আসেন, তখনই আমরা সাধারণত তাদেরকে স্বৈরাচার বলি, মানে নিজের ইচ্ছাচার। স্বৈরাচার মানে হলো নিজের ইচ্ছাচার। সুতরাং নিজের ইচ্ছাটাই সব। এবং সেই সমস্ত জায়গায় দেখে এসেছে তাদের যে দলগুলি থাকে, সেই দলগুলিও তাদের আচরণও তাদের স্বৈরাচারের মতো হয়ে যায়। তো আজকে হাফেজ আল আসাদের ছেলে এখন কি নাম? বাশার আল আসাদ। বাশার আল আসাদ। বাশার আল আসাদ ওয়াজ এ ইয়াং ম্যান, উনি যখন ক্ষমতায় আসেন, এবং তার কিন্তু একজন ভাই ছিল যার অ্যাকচুয়ালি ক্ষমতায় যাওয়ার কথা ছিল, কিন্তু ইফ আই রিমেম্বার কারেক্টলি হি ডাইড, যার কারণে কিন্তু ইনি কিউতে আসেন, এবং তারপরে হাফিজ আল আসাদ মারা যাওয়ার পরে কিন্তু ইনি ক্ষমতায় আসেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে উনি ক্ষমতায় আসার পরে যে টার্মোয়েল সিরিয়াতে আমরা দেখেছি, বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, এইগুলি কিন্তু ওই সমস্ত দেশে অনেক বেশি থাকে, এবং সেইখানে সাধারণত বড় দল বা গোষ্ঠী যারা থাকে তারাই সাধারণত ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে, এবং তাদের মধ্যে থেকেই শাসক নির্বাচিত হয় বেশিরভাগ সময়। এই জায়গাটায় উনি কিন্তু সার্থক হয়েছিলেন, ওনার বাবা সার্থক হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আন্তর্জাতিক যে পলিটিক্স বলি আমরা যেটাকে, এবং সেটার মধ্যে পড়ে যান, এবং যার পরিণতিতে আজকে আমরা যেটা দেখলাম যে জনগণ তার এই যে স্বৈর শাসনটাকে, সেটাকে আলটিমেটলি কিন্তু ওন করে নাই একটা সময়ে, তাদের মনে করে নাই, তাকেও তাদের মনে করে নাই, তার শাসনকেও তাদের মনে করে নাই, যে কারণেই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং প্রত্যাখ্যান করতে গিয়ে আমরা যেটা দেখি যে সশস্ত্র প্রত্যাখ্যান, এবং এইটাকে একটা আমাদের বিপ্লব আর তাদের বিপ্লবের মধ্যে পার্থক্য হলো আমাদের সাধারণ জনগণ কিন্তু স্বৈর শাসককে নামিয়েছে। আমরা যদি বাংলাদেশেরটা দেখি, ঠিক সিমিলারলি শ্রীলঙ্কারটাও যদি দেখি, যদি সেই একই, কিন্তু এইখানে ডিফারেন্সটা যেটা আমরা দেখি, এইখানে কিন্তু সামরিক অভ্যুত্থানের মতো স্বৈর শাসককে নামানো হয়েছে। এটাকে আমরা ঠিক ওইভাবে একটু জনগণের কিনা এটা এখনো দেখার আছে, তবে একজন স্বৈর শাসকের পতন হয়েছে এটা নিশ্চিত করে বলা যায়। ধন্যবাদ জনাব ইলিয়াস খান। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আসলে আমরা দেখেছি বাংলাদেশে স্বৈর শাসনের যে পতন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে, এবং ঠিক একই কায়দায় কিন্তু সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং তার পিতা যে হাফিজ আল আসাদ তারও মূর্তি ভাঙচুর করা হচ্ছে। এই যে স্বৈর শাসনের পতন প্রায় একই কায়দা, এবং রাজনীতি বা ক্ষমতা আঁকড়ে ধরার কায়দাটা কিন্তু একই। আসলে শাসকরা তাই করে থাকে। বিশেষ করে আপনি দেখেন আফ্রিকার দেশগুলোতে এরকম মূর্তি বানানোর প্রতিযোগিতা হয়, কিন্তু প্রতিযোগিতা হয় যে সব জায়গায় বড় বড় মূর্তি। ইভেন আমি জানি না ডক্টর মজারুল ইসলাম তিনি আমার সাথে একমত হবেন কিনা, সাদ্দামেরও অনেক মূর্তি ছিল কিন্তু এরকম ইরাকে। আমি জানি মোহাম্মদ গাদ্দাফির কি ছিল, আমি ভুলে গেছি। মূর্তি ছিল না, কিন্তু ছবি, বিস্তর ছবি সব জায়গায় ছিল, যেখানে সেখানে তার ছবি থাকতো। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের কথায় বলি, যে তাদের জাতির পিতা হচ্ছে গান্ধীজি, মহাত্মা গান্ধী। তার কিন্তু এরকম কোনো খুব কম, আমি ভারতের অনেক জায়গায় ঘুরেছি, খুব কম, কিন্তু আমাদের দেশে এটা বাড়াবাড়ি করা হয়েছে। যেমন আফ্রিকা আপনি দেখবেন প্রায় যে এরকম স্ট্যাচু বানিয়ে রাখে, যারা আফ্রিকাতে অধিকাংশ দেশেই স্বৈর শাসক ছিল, এখনও অনেকখানে আছে, তারা এগুলো করে, এবং পতন হলে পর এগুলো ক্রেন দিয়ে পর্যন্ত ভেঙে ফেলা হয়। বাংলাদেশে সেই অবস্থায় হচ্ছে, ওদিন হিসাব দিয়েছে আমি জানি না, যে নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনেক অবদান আছে শেখ মুজিবুর রহমানের, কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। কয় হাজার কোটি টাকা তার এই স্ট্যাচু তৈরি করে, আমি এই ফিগারটা এই মুহূর্তে বলে গেছি। এটা দরকার ছিল, বরং ওনাকে অসম্মানিত করা হয়েছে। এই যে আমরা দেখেছি যে তার স্ট্যাচু ভেঙে মানুষ প্রস্রাব করছে, এটা খুব দুঃখজনক। কিন্তু নিঃসন্দেহে একজন জাতীয় নেতা, এবং এটি করেছে তার কন্যার কারণে হয়েছে, তার প্রতি ঘৃণার থেকে কিন্তু না, তার কন্যার কারণে হয়েছে। যেমনটি হয়েছে এই হাফিজ আল আসাদের ক্ষেত্রে, তার ছেলে তার বাবাকে নিয়ে এত বাড়াবাড়ি করেছে, তার বাবাও কিন্তু 28 বছর ক্ষমতায় ছিলেন, এবং তারপরে তিনি ছিলেন 24 বছর, 2 যুগ, প্রায় 24 বছর। তো তার এই স্ট্যাচু বিভিন্ন জায়গায় বানিয়েছে, এবং আজকে একই চিত্র দেখলাম যে এখন যে
তার যে প্রাসাদ, সেই প্রাসাদের টেবিলের উপর তার স্ট্যাচুর উপর জুতা রেখে তারপরে খাচ্ছে অনেকে। এটা 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 খুব দুর্ভাগ্যজনক। অবশ্য স্বৈরাচারে এরকমই হয়। আমাদের বাংলাদেশে দীর্ঘদিন গত ধরুন 15.5 বছর একটি বিনা ভোটের সরকার ক্ষমতায় ছিল এবং জোর জবরদস্তি করে, এবং এই সিরিয়ার এখানে কিন্তু একটু পার্থক্য আছে। যেমন সিরিয়ায় কিন্তু এভাবে লুটপাট হয় না, আমি যদি ভুল না জেনে থাকি। আমাদের এখানে যে লুটপাটটা হয়েছে ফ্রি স্টাইলে, এই যে ওদিন হিসেব করেছে 17 লক্ষ বিলিয়ন, না 17 বিলিয়ন টাকা বাইরে পাচার করা হয়েছে, বাট বেসরকারি হিসেবে বলেছে এটা 30 বিলিয়ন হবে। এরকম কিন্তু ওই দেশে কিন্তু এরকম নাই, এরকম হয় না। যেমন নিশ্চয়ই গাদ্দাফির দেশে এরকম হয়নি, তারপর সাদ্দামের দেশে এরকম হয়নি, কিন্তু বাংলাদেশে, ইভেন শ্রীলঙ্কায় সেখানে লুটপাট হয়েছে কিন্তু স্বল্প মাত্রা। বাংলাদেশে ফ্রি স্টাইল লুটপাট হয়েছে, ফ্রি স্টাইল লুটপাট হয়েছে। যে লুটপাট জন্য একটা উৎসব ছিল, কে কত টাকা বাইরে পাঠাতে পারে, কে কত টাকা দুর্নীতি করতে পারে। প্রায় 26 লাখ কোটি টাকা পাচার হয়েছে এমনটা শ্বেতপত্রে। হ্যাঁ, ধরুন আমরা যখন 28 লাখ কোটি টাকা, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম দুর্নীতির খবর 1 কোটি, 2 কোটি, 5 কোটি। এখন কিন্তু 1000 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি দেখবেন না, সব হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। মানে মানুষ, এই যে দেখুন বিভিন্ন নেতাকে ধরেছে, তাদের বাড়িতে অনেক টাকা পাওয়া গেছে। এবং এমন এখন বাংলাদেশে কিছু ভালো সিস্টেম এসেছে, ব্যাংক ইচ্ছে করলে কিন্তু অনেক টাকা রাখা যায় না, এগুলোর সোর্স দেখাতে হয় যে এই টাকা আপনি কোথায় পেয়েছেন। এগুলো না দেখাতে পেরে ঘরের ভিতরে অনেকে টাকা রেখেছেন এবং অনেক ধরা পড়েছে, অনেক লুটপাট হয়ে গেছে, হয়তো যারা সুযোগ সন্ধানে এসে টাকা নিয়ে গেছে। কিন্তু আমি যে কথা প্রসঙ্গ বললাম, সিরিয়ার স্বৈরাচার আমাদের স্বৈরাচার এক না। সিরিয়ার স্বৈরাচার সাথে আমাদের স্বৈরাচার ছিল আরও বড় স্বৈরাচার ছিল, কারণ এদেশের মানুষ হচ্ছে স্বাধীন চেতা। আর আরব কান্ট্রিগুলির কালচার একটু অন্যরকম, কিন্তু আমাদের এখানে সবাই গণতন্ত্র পিয়াসী, সবাই গণতন্ত্র চায়। সেই গণতন্ত্রকে চাপা দিয়ে এই বিনা ভোট, দামি ভোট, রাতের ভোট দিয়ে এই আয়নাঘর বানিয়ে, তারপর মানুষ গুম করে, হত্যা করে, মামলা দিয়ে, এক একজনের বিরুদ্ধে 400-500 মামলা, এগুলো দিয়ে ক্ষমতায় টিকে থেকেছে। কিন্তু সিরিয়ার অবস্থা কিন্তু এরকম ছিল না। সিরিয়ার স্বৈরাচারী ব্যবস্থা একটু অন্যরকম। সুতরাং নিশ্চয়ই স্বস্তি পাচ্ছি আমরা যে আমাদের দেশে স্বৈরাচারও পতন হয়েছে, সিরিয়ারও আজকে হলো। আরও যত স্বৈরাচার আছে, তবু ভালো ভাগ্য বলতে হবে আমাদের। যেমন শ্রীলঙ্কার স্বৈরাচারদের দেখেছি কাপড় চোপড় খুলে পালাতে হয়েছে, বাংলাদেশের স্বৈরাচারে যদিও তা হয়নি, যদিও সময় দিলে বোধহয় এই অবস্থা থেকে তারাও নিস্তার পেতেন না। তা আমরা চাই এটি হচ্ছে শিক্ষার একটা, সব গণতান্ত্রিক দল, সব দেশের শিক্ষার একটা বিষয় আছে যে মানুষের উপর জোর জবরদস্তি যখন করবে তখন পরিণতি কিন্তু এরকমই হবে। আপনি ক্ষমতা দিয়ে কিছুদিন টিকে থাকতে পারবেন, কিন্তু আপনি কিন্তু চিরস্থায়ী টিকে থাকতে পারবেন। তিনি যেটি বললেন যে গাদ্দাফি সাহেব সব দিয়েছিলেন, কিন্তু মানুষের কথা বলার অধিকারটা বোধহয় ছিল না। মানুষের বোধহয় কথা বলার অধিকারটা ছিল, সেই জন্য কিন্তু তাকে নামিয়ে দিয়েছে এবং তার নির্মম পরিণতি হয়েছে। শুধু আমি যেটি বলতে চাই যে সারা পৃথিবীর মানুষের গণতন্ত্র চায়, কথা বলতে চায়। এই যে এখন সোভিয়েত ইউনিয়নের কথা বলা যায়, এবং দেখবেন যে আমাদের যে স্বৈরাচার, যে দেশগুলোতে কথা বলতে পারে না, সেই দেশগুলো এই স্বৈরাচারের পক্ষে ছিল। যেমন চীন ছিল, রাশিয়া ছিল, নর্থ কোরিয়া ছিল, ভারত ছিল। ভারতের প্রসঙ্গ একটু ভিন্ন, কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের গণতন্ত্র যাতে না থাকে সেই চেষ্টা যারা সর্বোচ্চ সব সময় করেছে, এটি ভারতের জন্য খুব দুর্ভাগ্যজনক। তার পরিণতি হচ্ছে একটি প্রতিবেশী দেশ তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটিও আর নাই। কারণ ভারতের প্রতিবেশী যারা আছে কারোর সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক নেই। যেমন পাকিস্তানের সাথে চিরবৈরী, চীনের সাথে নাই। এই যে নেপালের যিনি প্রধানমন্ত্রী হলেন, নেপালের কালচার হচ্ছে বা নেপালের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে, প্রধানমন্ত্রী হলে তিনি ভারত দিয়ে প্রথম বিদেশ ভ্রমণ শুরু করেন, কিন্তু তিনি চীনে চলে গিয়েছেন, ভারতের বিরাট উদ্বেগের কারণ। এই যে মালদ্বীপ, ছোট্ট একটি দেশ, 4 লক্ষের মতো মানুষ, সেই দেশের চীনপন্থী সরকার। শ্রীলঙ্কা চীনপন্থী। এই অবস্থা চলছে ভারতে। যে প্রসঙ্গে আমি যেটি বললাম, স্বৈরাচারী আচরণ করে আসলে কেউ টিকতে পারবে না। আসলে সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে ইতিহাসে যে বড় শিক্ষা, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই। সময়ের ব্যবধানে স্বৈরাচার ভাবে আমরা সারা জীবনই ক্ষমতায় থাকবো। আজকেও আমি মোবাইল দেখতেছিলাম, ওবায়দুল কাদের সাহেব কি কথা বলেছেন, তারপরে শেখ হাসিনা কি কথা বলেছেন, সব হাস্যকর। তারা কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, সবসময় অ্যাটিটিউডটা ছিল। আমরাও তো 5 তারিখে তো 4 তারিখেও অনেক মানুষ কিন্তু ভাবে না যে স্বৈরাচার এইভাবে পতন হবে, কিন্তু হয়েছে। বাশার আল আসাদ হয়তো তিনি ভাবেন না, যেমন কালকে রাতে তার ভাষণ দেওয়ার কথা ছিল 8টায়, তিনি আর ভাষণ দিতে পারেন না, সকালে পালিয়ে গেছে। ধন্যবাদ। গণমাধ্যমে খবর আসছে তাকে বোধহয় হত্যা করা হয়েছে।
জি, ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে জনাব অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক। আমরা যেভাবে আলোচনা করছিলাম আসলে যে স্বৈরাচার সরকার কোনোদিন আসলে ক্ষমতায় টিকে থাকবে বা ক্ষমতা ছেড়ে চলে যাবে এরকম ভাবে না, তারা ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আসলে যা করা প্রয়োজন সেভাবেই তারা চলে। এর প্রয়োজনে তারা যেভাবে শাসন করার প্রয়োজন ঠিক সেভাবেই শাসন করে যায়। আমরা দেখেছি যে শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কা অনেক দ্রুত সময়েই বলতে পারি যে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশেও কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা সিরিয়ার ক্ষেত্রে যদি বলি, আসলে এই সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎটা কি আসলে, বা এই বাশার আল আসাদের পতনে আমাদের মধ্যপ্রাচ্যে এর কোনো প্রভাব পড়বে কিনা, বা বিশ্ব রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নটা একটা $1 মিলিয়ন প্রশ্ন বলবো আমি। আপনি যদি সিরিয়ার আজকের হাফেজ আল আসাদ দের বলছি বাশার আল আসাদের পতনের মাধ্যমে যদি মনে করেন যে এটাই শেষ বা এখানেই থেমে যাবে, হয়তো ওই দেশটাতে শান্তি চলে আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি যদি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে একটু বিশ্লেষণ করেন, একটু পেছন দিক থেকে যদি আসেন, আপনি দেখবেন যে সেইখানে মোটামুটি গোষ্ঠীতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা ছিল আদি যুগ থেকে। গোষ্ঠীতান্ত্রিক, ওই তো গোষ্ঠীতান্ত্রিক, ঠিক আছে। এখন এই আফগানিস্তান পাকিস্তান পর্যন্ত সেরকম ছিল, এবং তারপরে কিন্তু আস্তে 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 সেগুলি একটা দেশের রূপ নিয়েছে এবং একটা শাসন ব্যবস্থা তাদের জন্য হয়েছে, তারা দেশটাকে শাসন করেছে। কিন্তু ওই যে গোষ্ঠীগুলি, সবগুলি গোষ্ঠীকে খুশি করে একটা রাষ্ট্র চালানো, এইটা কিন্তু ইটস এ ডিফিকাল্ট টাস্ক। আপনি এখনও দেখবেন যে আমরা বড় মেজর গোষ্ঠীও যদি ধরি, তাহলেও দেখা যাবে যে ইরাকে এখনও দেখেন একটা কম্প্রোমাইজ করে কিন্তু দেশটা শাসন চলছে দুটো বড় গোষ্ঠী। আরও অনেক গোষ্ঠী আছে কিন্তু দুটো বড় গোষ্ঠী, আমি নাম উল্লেখ করছি না। ঠিক তেমনি আপনি যদি আফগানিস্তানের কথা দেখেন, আফগানিস্তানে সোজাসুজি সেইখানে যে সমাজটা, সেই সমাজটা গোষ্ঠীকেন্দ্রিক, এবং তাদের প্রত্যেকটা সমাজের নিজস্ব কিন্তু সত্যিকারের বলতে একটা একটা শাসন ব্যবস্থা আছে, যে তার গোত্রের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা তারা এইগুলি মেনে চলবে, এবং যিনি সর্দার বা যিনি নেতা তাকে একেবারে মানে ওটাকে কি বলবো, যে তার আদেশ শিরোধার্য সবসময়, তিনি যা বলবেন সেটাই। তবে একটা সুবিধা, তাদের মধ্যে নৈতিকতাটা খুব স্ট্রং। অনৈতিক অন্যায় এই জিনিসগুলি তাদের মাথায় নাই কোনো সময়। অন্যায় যখন হবে সেখানে কোনো প্রশ্রয় পাবে না, সেটা যদি নিজের সন্তানও হয়। তো এই জিনিসটা তাদেরকে কিন্তু এক করে রেখেছে। এবং আজকে যদি আপনি প্রত্যেকটা দেশকে আলাদাভাবে দেখেন, ওইখানে একটা সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল। এবং ইসরায়েলিজ তারা কখন যে কাদেরকে সমর্থন করবে তারা কেউ বলতে পারে না। তাদের ইন্টারেস্টে তারা যে কাউকে সমর্থন করতে পারে। আজকে আপনি সিম্পল ওখানকার যদি পলিটিক্সটা যদি দেখেন, আপনি দেখেন জর্ডানের মতো একটা রাষ্ট্র যে সবচেয়ে বড় বর্ডার হোল্ড করে ইসরায়েলের, ইট ওয়াজ দ্য রেস্কিউয়ার when ইরান অ্যাটাকড ইসরায়েল। হ্যাঁ, সেই সময় সবচেয়ে বড় রেস্কিউয়ার ছিল জর্ডান। সে তার সমস্ত মিসাইলগুলি সবগুলিকে অলমোস্ট অল ফেলে দিছে, সে তার দেশের মধ্যেই ধ্বংস করেছে। আজকে যদি এই ব্যারিয়ারটা না থাকতো, দেখেন সেইখানকার রাজনৈতিক অবস্থা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত। সিম্পল একটা দেশ, সেটাও একটা মুসলিম দেশ, সেও ইসরায়েলকে পছন্দ করে না। ইসরায়েল তার জায়গাও দখল করে রেখেছে, কিন্তু তারপরেও তার সাথে একটা চুক্তি থাকার কারণে তার যে এখনকার ভূমিকা, সেই ভূমিকা কিন্তু ইরানকে বার করে রেখেছে যে তাকে সত্যিকারের ভাবে সরাসরি অ্যাটাক করে, তাকে আঘাত করে বা ধ্বংস করে দেওয়ার মতো। এমনিতে কিন্তু সবগুলি দেশ যদি এক থাকে, অবশ্য আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আপনি সেই পুরনো ইতিহাস গেলেও দেখবেন কিন্তু ইসরায়েল প্রথম থেকে কিন্তু তাকে কেউ যুদ্ধে হারাতে পারেনি। সে প্রতিবারই এই সব আরবদের সম্মিলিত মানে আক্রমণের মুখেও নিজেকে রক্ষা করেছে, এমনকি আরব ভূমি দখল করেছে। আপনি দেখেন সিরিয়ার ভূমি দখল করা, হোল গোলান হাইটস, মানে যেখান থেকে
ইসরায়েলকে আক্রমণ করা সবচেয়ে সহজ উঁচু থেকে, গোলান হাইট, এখান থেকে সরাসরি আপনার বিচ পর্যন্ত হলো আপনার ইসরায়েল। এইটা সম্পূর্ণভাবে আপনার ইসরায়েল দখল করে আছে, যার কারণে সিরিয়া তাকে সরাসরি অ্যাটাক করতে পারে না। তারপরে হলো জর্ডান। জর্ডানের কারণে একটা এত বড় দেশ যে সে নিজেই ইসরায়েলের পক্ষে তার ইরানের মিসাইলগুলিকে ধ্বংস করেছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে উনি ভালো বলেছেন ওইটা, যে স্বৈরাচারদের কথা। আমাদের স্বৈরাচার শাসক আর ওদের স্বৈরাচারী শাসকের মধ্যে পার্থক্য এই, আমরা বলি গণতন্ত্র কিন্তু করি স্বৈরতন্ত্র। তার প্রমাণ হলো আমাদের এই আগের শাসক, আমরা যদি বলি বিগত আওয়ামী লীগ শাসক বা শেখ হাসিনার শাসন। আমরা বাংলাদেশের সাথে যদি তুলনা করি, আসলে বাংলাদেশে শুধু শাসনই না, এই দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। এই দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছুই আসলে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা দেখেছি তারা শাসন ব্যবস্থার ক্ষেত্রে আসলে শাসন করেছে বা শোষণ করেছে। আমরা বাংলাদেশের স্বৈর শাসনের পতন এবং বিশ্বের বিভিন্ন দেশের স্বৈর শাসনের পতন দুটাই দেখেছি। যদি দুটাকে পার্থক্য করেন কিভাবে করবেন? পার্থক্য তো এটাই, তারা নিজেদের দেশটা শাসনের নামে শোষণ করেছে, কিন্তু তারা দেশটা কিন্তু পুরো লুটপাট করে ফেলেনি পুরো দেশটাকে। এখানে এটাই হচ্ছে পার্থক্য। এখানে পুরো দেশটাকে লুটপাট করে ফেলা হয়েছে। ধরুন টাকা পাঠিয়েছে, বিদেশে পাচার করেছে, কিন্তু সব প্রতিষ্ঠানগুলোকেও শেষ করে দেওয়া হয়েছে। সাংবিধানিক যত প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে। এখনও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত জনপ্রিয় কেন? তিনি ক্ষমতায় আসার পরে দুটি কাজ করেছিলেন। একটি হচ্ছে দ্রব্যমূল্য অর্ধেক করে ফেলেছিলেন একদম, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিলেন। এই সরকারে এই দুটি কাজে ব্যর্থ হয়েছে। একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন আছে। এটির কারণ হচ্ছে স্বৈরাচারের আমলে যারা চাকরিতে ঢুকেছে তাদের সবাইকে তো বিদায় করা সম্ভব হয়নি, বাদ দেওয়া সম্ভব হয়নি। অনেক পুলিশ কিন্তু জয়েনও করেনি। এই কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। আমি বললাম এই কারণে আমাদের স্বৈরাচার এই দেশটার জন্য কোনো ধরনের মায়াই নেই মনে হয়। টাকা পাচার করেছে, মানুষ হত্যা করেছে, মামলা করেছে, যত অন্যায় কাজ আছে সব কিছু করেছে। বিদেশি স্বৈরাচার যারা, তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে। এবং আরব ভূমিতে তো আমাদের দেশে কনটেক্সটে বিচার করলে আরব কান্ট্রি, যে 19টি আরব কান্ট্রি আছে, এটা তো এক ধরনের স্বৈরাচারী আছে। যেমন সৌদি আরবে কোনো গণতন্ত্র আছে? কোনো গণতন্ত্র নেই, কিন্তু কোথাও কিন্তু কোনো, পুরো আরব ল্যান্ডে আপনি গণতন্ত্র খুব কম দেশে পাবেন। কিন্তু আমাদের সাথে এক ধরনের নামে গণতন্ত্র ছিল। সুতরাং ওইসব দেশের স্বৈরাচার আমাদের দেশের স্বৈরাচার একটু আলাদা। তারা টাকা, আমাদের এখান থেকে টাকা পাচার করা হয়, নানা কিছু করা হয়। কিন্তু শ্রীলঙ্কার সাথে যেটা আমাদের এই বিপ্লবের যেটি সিমিলারিটি আছে, শ্রীলঙ্কা কিন্তু জনগণ তাদের শাসকদেরকে দিয়েছিল, শাসকদের জামা কাপড় ফেলে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমাদের এখানে নানা কথা বলা, এটা আসলে যারা আন্দোলন করেছে তাদেরকে ছোট করা হয়, যে অমুক চেষ্টা করেছে, অমুক কৌশল করেছে, এগুলো কিচ্ছু না। সাধারণ মানুষই এত ক্ষোভ জমা হয়েছিল, সাধারণ মানুষ এবং ছাত্র জনতা মিলেই কিন্তু এই স্বৈরাচারের পতন হয়েছে। এবং এই স্বৈরাচার এত অন্যায় করেছে যে আপনি দেখবেন এর সাথে কিন্তু স্বৈরাচার ছিল, তিনি কিন্তু পালিয়ে যাননি। এই ভূখণ্ড থেকে দুজন স্বৈরাচার পালিয়ে গেছে। দুজন, একজন স্বৈরাচার কিনা আমি জানি না, উনি হয়তো ভালো বলতে পারবেন। লক্ষণ সেন 800 বছর আগে পালিয়ে গেছে। আর এবার গেলেন শেখ হাসিনা, যার একদিন আগে তিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি হচ্ছে জনগণের শক্তি। আর শ্রীলঙ্কা, সিরিয়া যেটা হয়েছে, এটা কিন্তু মূলত যোদ্ধারা করেছে। আগে যোদ্ধাদের মধ্যে বিভক্তি ছিল। বিদ্রোহী যে যোদ্ধাগুলো আছে, যোদ্ধা গ্রুপ আছে, তাদের মধ্যে বিভক্তি ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল না। কিন্তু এই গত 11-12 সম্প্রতি তারা ঐক্যবদ্ধ হয়েছে, এবং গত 11-12 দিন আগ থেকেই তারা কিন্তু বিভিন্ন শহর দখল করে ফেলেছিল, দামেস্ক একদম ঘিরে ফেলেছিল। বাংলাদেশে যেমন হয়েছিল, যেমন বাংলাদেশে আমরা যে এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল। কিন্তু এবারে যে শেখ হাসিনার বিরোধী আন্দোলন, এটা কিন্তু সারা দেশে ছিল কোনো না কোনোভাবে, সারা দেশের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল। সুতরাং স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের আর মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের পার্থক্য হচ্ছে, দেশের স্বৈরাচার বলি, শাসক বলি, দেশটাকে ভালোবাসে না। আসলে এটি সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে। দেশপ্রেম বলতে কিছু নেই, দেশটাকে বিক্রি করে দিতে পারলো তাদের। যেমন অনেক চুক্তি হয়েছে ভারতের সাথে, সেই চুক্তি এখন বাতিলের কথা বলা হচ্ছে, যে সব চুক্তি বাতিল করা হবে। দেশের স্বার্থে সবাই এক থাকা উচিত, অভিন্ন, সবার অভিন্ন লক্ষ্য হওয়া উচিত, যে আমি দেশটাকে এইভাবে প্রোটেক্ট করবো। আমাদের এমনি নানা সমস্যাপূর্ণ দেশ, পৃথিবীর
1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশের আয়তন, স্থলভাগ যা আছে। আর পৃথিবীর 1000 ভাগের 27 ভাগ মানুষ হচ্ছে এই ভূখণ্ডে। এটি যদি 2-3 বছর আগের হিসাব, এখন হয়তো আরও বেশি হয়েছে। সুতরাং এই দেশটাকে এমনি মেনটেন করা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন, নানা সমস্যা আছে। তারপরে বৈদেশিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এক হতে পারে না। এই যেমন এখন ভারত এবং বাংলাদেশের সঙ্গে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা তো হওয়া উচিত। আমি তো ইচ্ছে করলে প্রতিবেশী চেঞ্জ করতে পারবো। আমরা কি এটাকে দ্বন্দ্ব বলতে পারি? আমরা তো দেখছি এক পক্ষ ভারত আমাদের নামে অপপ্রচার করে যাচ্ছে এবং বাংলাদেশিরা কিন্তু যথেষ্ট নমনীয় এবং একটা অবস্থানে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই যে একজন আইনজীবীকে মেরে ফেললো, এরপরে এটি যদি ভারতে হতো যে কোনো হিন্দু আইনজীবীকে মুসলমানরা মেরে ফেলছে, আমি তো ভারতে অনেকবার গিয়েছি, আমি দেখেছি সেখানে মানুষের মানসিকতা। এই যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বাংলাদেশে খুব বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, বা ভারতে কিন্তু সবসময় দাঙ্গা লেগেই আছে। সন্দেহ করেছে যে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, বা ব্যাগে করে মাংস নিয়ে বা যাচ্ছে। ব্যাগে করে মাংস করে নিয়ে যাচ্ছে, এই জন্য মানুষ পিটিয়ে হত্যা করা হয়। তারপর গুজরাট দাঙ্গার কথা তো আমরা জানি। এবার একটা সাম্প্রদায়িক দল ক্ষমতায়, তারা আমাদেরকে ব্লেম দিচ্ছে। ইটস নট গুড সাইড, এটা তাদের হওয়া উচিত না। শুধু তারা যদি মনে করে যে তারা আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই, এটি ভাবার কোনো কারণ নাই। কিউবাও টিকে আছে আমেরিকার পাশে, বহু বছর ধরে কিউবা টিকে আছে। সুতরাং এটি ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। আমাদের সীমান্ত, পৃথিবীর কোথাও সীমান্তে এরকম মানুষ খুন নেই। কিন্তু এই যে চিরবৈরী ভারত পাকিস্তান, সেখানে সীমান্তে কি শোনেন যে মানুষ মারা গেছে? খুব কম, হয়তো মাঝে মাঝে যুদ্ধ অবস্থা হয়, তখন হয়। কিন্তু এই চীন ভারত বিশাল সীমান্ত, এরকম মানুষ মারার খবর মাঝে মাঝে আমরা পাই, কার্গিল টার্গিল বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি হলে। কিন্তু আমাদের সীমান্তে প্রায় এই কালকে না পরশু জেনে একজন বাংলাদেশিকে মেরে ফেলা হয়েছে, এটা তো হওয়া ঠিক না। আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে বেশি ঘটে, আমরা এমনটাই জানতে পারি বা দেখতে পারি। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। উনি যেমনটা বলছিলেন যে আসলে বিভিন্ন দেশের যে প্রভাব, আমাদের স্বৈরাচার সরকার বা স্বৈরাচারী ক্ষমতা দখল করে রাখার যে রীতি, সেক্ষেত্রে বিশ্ব রাজনীতির প্রভাব আসলে কতটুকু, বা এই যে আমরা সিরিয়ায় দেখলাম বাশার আল আসাদের পতন হলো এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, উনি বলেছেন যে রাশিয়া আসলে সিরিয়ার পিছন থেকে সরে গিয়েছে। আমাদের বাংলাদেশে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে শুধু ভারত না, রাশিয়া, চীন ও বাংলাদেশের নামে গুজব ছড়াচ্ছে। তো আসলে এই স্বৈরাচারী সরকার হয়ে ওঠার পেছনে বিশ্ব রাজনীতির কতটুকু প্রভাব আছে? আসলে প্রভাব নাই এটা তো বলা যাবে না, প্রভাব অবশ্যই আছে। প্রভাব অবশ্যই আছে, এই জন্য এটা একটা অর্থনৈতিক কারণ বলতে পারেন আর কি। উনি হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন যে আসলে বিশ্ব রাজনীতিটা সোজা কথায় অর্থনীতি নিয়ে, ইকোনমি, এবং সেই ইকোনমিক জন্যই কম্পিটিশন। আজকে দেখেন যতগুলি উন্নত রাষ্ট্র আপনি দেখবেন, তারা কিন্তু মোটামুটি একদিকে ঝুঁকে আছে উন্নত রাষ্ট্রগুলি। আমরা যদি একদম জাপান থেকে শুরু করি, ওইদিকে আমেরিকায় গিয়ে শেষ করি, আপনি দেখবেন তারা মোটামুটি একটা জোট হয়ে আছে এবং তারা তাদের পশ্চিম ইউরোপ সব একসাথে আছে। তারা তাদের নিজের স্বার্থটা আগে ফার্স্ট আমি আমেরিকান, দেন আদার্স। তো এখন কথা হচ্ছে এইটাকে আপনি দুভাবে নিতে পারেন। একটা হলো তাদের দেশপ্রেম, এই ব্যাপারে তারা কিন্তু কম্প্রোমাইজ করবে না কোনোদিন। আপনাদের মনে থাকার কথা, খুব বেশি দিনেরও তো বিষয় নাই, টেড কেনেডি এসে যে একজন ক্রিমিনাল একটা মেয়েকে নিয়ে গেল, 12 বছরের বোধহয় 12 বছরের একটা সেই কিশোরীও বলতে পারি আমরা, ড্রাগ ডিলার। সে কিন্তু এসেছে আফ্রিকান এর সাথে, একজন বা দুজনের সাথে, আমার ঠিক মনে নেই। কিন্তু তাকে নিতে কিন্তু টেড কেনেডি আমেরিকা থেকে এসে তাকে কিন্তু এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। তার মানেটা কি? তার মানেটা হলো যে সোজা কথায় আমেরিকান, দে আর সুপিরিয়র টু এভরিবডি, ইনফেরিয়র টু নান। এই যে তাদের একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে আসলে তারা এমন একটা মিথ সৃষ্টি করেছে যে আমেরিকার সাথে না থাকলে সমস্যা আছে। তো এইটাকে মাথায় রেখেই বিশ্ব রাজনীতি মোটামুটি কিন্তু ধাবিত হচ্ছে। কিন্তু পাশাপাশি আপনি যদি, তারা বলে যে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করি, আপনি এখন
আউট অফ দ্য ডেমোক্রেসি কারা? যারা নাকি আমরা কমিউনিজমটাকে প্র্যাকটিস করে বা সোশ্যালিজমটাকে প্র্যাকটিস করে। এখন দুটো ধারার মধ্যে আপনি যদি দেখতে চান তাহলে দেখেন ক্যাপিটালিজমের কতগুলি জিনিস আছে যেই জিনিসগুলি কিন্তু মানুষকে আকর্ষণ করতে পারে। যেমন আপনি যদি আমেরিকা বা ব্রিটেন বা কানাডা এ সমস্ত দেশে যান, জার্মানি, সেই সমস্ত দেশে আপনার একটা সোশ্যাল সিকিউরিটি আছে, অবশ্যই। আপনার একটা সোশ্যাল সিকিউরিটি, এইটাকে তারা এনশিওর করতে পেরেছে ডিউ টু দেয়ার ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন সেই দেশে। আর কমিউনিস্ট কান্ট্রিগুলিকে আপনি যদি দেখেন বা সোশ্যালিস্ট কান্ট্রিজগুলিকে দেখেন, তারাও ওই জিনিসটা জনগণের জন্য এনশিওর করেছে, কিন্তু ইন এ মেজার্ড ওয়ে তারা মানে সমস্ত জনগোষ্ঠীকে বেনিফিট দিচ্ছে টু সার্টেন লিমিট। তারা আস্তে আস্তে তারা ওপেন আপ হচ্ছে কিছু, কিন্তু এখনও আপনি রাশিয়াতে একজন সাধারণ মানুষ ভোক্তা হিসাবে যা পান, যেই দামে পান, যেই হিসাবে পান, আপনি পুতিন সাহেবও কিন্তু তার রাষ্ট্রীয় ই ছাড়া সুযোগ সুবিধা কিন্তু একই রকম। তো এই সিস্টেমের মধ্যে পার্থক্যটা হলো রাষ্ট্র সমস্ত সম্পদ নিয়ে নেয় কোথায়, মানে আমরা সোশ্যালিস্ট কান্ট্রিজগুলিতে যদি দেখি। আর ক্যাপিটালিস্ট কান্ট্রিতে হ্যাঁ আপনার টাকা আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছ থেকে আমি ট্যাক্স হিসাবে নিয়ে নিব রাষ্ট্র, তারপরে ওনাকে দিব। হ্যাঁ, ঠিক এইরকম একটা ডিস্ট্রিবিউশন, সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করা আসলে সমান না হলেও একটা মানে কথা হলো যে একজনকে একেবারে বঞ্চিত করা যাবে না। আপনি ওখানে একটা স্ট্রিটে কোনো একটা মানুষকে না খেয়ে মরতে দেখবেন না, আর তার সোশ্যাল সিকিউরিটি আছে, যেটাকে আমরা সামাজিক নিরাপত্তা বলি। একজন বৃদ্ধ মানুষ, তার ছেলে পেলে নাই, কেউ নাই, তার জন্য সোশ্যাল সিকিউরিটি আছে, তার টেক কেয়ার করার জন্য, তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া, তার চিকিৎসা দেওয়া, তার এটা হলো সোশ্যাল সিকিউরিটি। আমাদের দেশের সমস্যাটা হলো আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করি না। যদি গণতন্ত্র প্র্যাকটিস করতাম আমরা সত্যিকারেরভাবে, তাইলে আমরা আমাদের দেশেরও একটা গণতান্ত্রিক উন্নয়ন হতো। আমরা কিন্তু আমাদের যে ইকোনমিটাকে আছে সেইটাকে আমরা ইকুইটেবলি, আমি বলি না ইকুইটেবলি আমরা যদি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারতাম, আমাদের দেশে কিন্তু গরিব থাকার কথা না। আজকে আমাদের দেশে দেখেন গরিবদেরও ভাগ আছে, আবার 3টা স্তর করে ফেলেছি আমরা, তারপরে গেছি মধ্যবিত্তে। তো এখন কথা হচ্ছে আমাদের দেশে হতদরিদ্র থাকবে কেন? সেটাই, আমি মধ্যবিত্ত থাকবো, হতদরিদ্র থাকবে কেন? এই জায়গাটায় আমাদেরকে রাজনীতিবিদদের আগামী দিন যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে মানুষের সার্বিক উন্নতির জন্য যে বেসিক নিডগুলি আছে, আপনার বেসিক নিড কি, আমার বেসিক নিড কি? আমরা সুস্থ থাকতে চাই, কেউ কি অসুস্থ হতে চাই? চাই না। তাহলে আমরা কেউ যদি অসুস্থ হয়ে পড়ি, যেই সুযোগ সুবিধাটা আপনার জন্য থাকবে ওইটা আমার জন্যও থাকবে, একদম স্ট্রিট ম্যান যে না স্ট্রিটে আছে তার জন্যও থাকবে। এই জিনিসটা নিশ্চিত করতে যদি আমরা পারি, এবং এটা করা সম্ভব, সুতরাং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সিস্টেম চাইলে কিন্তু জনহিতকর অনেক কিছুই করতে পারে। আমি এটা একটা দ্রব্যমূল্যের জিনিসটা আনেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কি এটা কি তেমন কোনো কঠিন কাজ? এটা রকেট সায়েন্স না, তাই না? আমরা বারবার কেন একটা কথা বলি যে সিন্ডিকেট, আপনি সিন্ডিকেট বলতেছেন, আমি তো সিন্ডিকেটটা দেখতেছি না, আপনি দেখতেছেন, তো আপনি সেই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করতে পারছেন না কেন? আমাকে কেন সিন্ডিকেটের কথা শুনেন না? আমি তো সিন্ডিকেটের কথা শুনবো না, আমি শুনবো বাজারে গেলে আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি সেইটা সরকার নিশ্চিত করছে সেই জিনিসটা যেই দামের হওয়ার কথা সেই দামে আছে, তাই না? তো আমার মনে হয় যে আপনি শ্রীলঙ্কা দিয়ে শুরু করেছিলেন, এই যে যেহেতু আমাদের পাশেই দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আমাদেরকে যদি সত্যিকারের ভাবে দেশের উন্নয়ন করতে হয় তাইলে কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের মানুষের উন্নয়ন করতে হবে আগে। তো সেই জায়গায় আমাদের প্রায়োরিটিগুলি কি হবে ঠিক করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে প্রোডাক্টিভ যদি বানাতে পারে, উনি কিন্তু সংখ্যাটা বলেছেন যে বিশ্বের কোন জায়গায় আছি আমরা জনসংখ্যা নিয়ে, এই জনসংখ্যাটাকে অনেক চেষ্টা করেছে, রাইট ইউ আর, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে জনসংখ্যাটাকে আমরা কেন জনশক্তিতে রূপান্তরিত করে আমরা দেশের সমৃদ্ধি নিয়ে আসি, এটা সবচেয়ে সহজ কাজ। তো আমার মনে হয় যে সরকার প্রায়োরিটি ঠিক করতে হবে। আমি প্রথমে বলেছি স্বাস্থ্য প্রথম,
স্বাস্থ্যবান জাতি উন্নতি জাতি। আজকে পৃথিবীর উন্নত জাতিগুলি দেখেন সবাই স্বাস্থ্যবান জাতি। সুতরাং আমার কাছে প্রায়োরিটি হলো জাতিকে স্বাস্থ্যবান রাখতে হবে, এবং স্বাস্থ্যবান রাখার জন্য যা যা করা দরকার, রোগমুক্ত রাখার জন্য যা যা করা দরকার, দ্যাটস এ প্রায়োরিটি। তারপরে এই এই প্রত্যেকটা মানুষকে একটা শক্তিতে রূপান্তরিত করতে হবে, যাতে সে প্রোডাক্টিভ হয়, সে যাতে জাতির জন্য একটা সম্পদ হয়, এবং সংকট বাইরে স্বাস্থ্যবান থেকে জাতি কেমন, সংকট আমি আনতে একটু পারে। যোগ করি, মুদি দোকানের পরেই একটা ফার্মেসি, সারা ঢাকায় সারা দেশে কিন্তু একই চিত্র। মানুষ মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছে, কোনো প্রেসক্রিপশন কিচ্ছু না। আমি যে বললাম আমার মাথা ব্যথা হচ্ছে, এই ওষুধটা দাও, দোকানদার দিয়ে দিচ্ছে সব। এটি একটি সভ্য জাতি, এটা চিন্তাই করা যায় না। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা উন্নত দেশে আপনি প্রেসক্রিপশন ছাড়া কেউ আপনাকে ওষুধ দেবে না। ইজ ভেরি রাইট। হ্যাঁ, আপনার ঘুমাকে আপনি ফলো করবেন, গলির মধ্যে সবই ফার্মেসি দেখবেন, এই 2-3টা দোকান পরে একটা ফার্মেসি, 2-3টা দোকান আর পরেই একটা ফার্মেসি। আমরা যদি বলি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটা ভারত নির্ভর হয়ে গিয়েছিল। যে কোনো চিকিৎসকের ক্ষেত্রে আমরা দেখছি যে রোগীরা ভারতে যাচ্ছে, ভারতের প্রতি আস্থা বেড়ে গিয়েছিল। চিকিৎসা কিন্তু করানোর ক্ষেত্রে 4-5টি ধাপ আছে, যার একটু কম পয়সা। আমি একটু শেষ করি। হ্যাঁ, please। যদি আমরা দেখি যে এখন বর্তমান অবস্থায় কিন্তু ভারতের বিভিন্ন হসপিটাল প্রথমে তারা বলেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না, এরপরে কিন্তু চিকিৎসকরা আবার সেই জায়গা থেকে ফিরে এসেছে, তারা বলেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তারা চিকিৎসা দেবে। তাহলে এই অবস্থায় আসলে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতির একটা সুযোগ হয়েছে আমরা বলতে পারি কিনা, বা এই ক্ষেত্রে আসলে সরকার এই মুহূর্তে কোনো দ্রুত পদক্ষেপ নিয়ে চিকিৎসা ব্যবস্থাকে অ্যাটলিস্ট অগ্রসর করতে পারে কিনা, যাতে ভারতমুখী যে রোগীরা ছিল সেটা বাংলাদেশকে বাংলাদেশে আমরা ফেরাতে পারি কিনা। হাস্যকর বলে এই কারণে, প্রধানমন্ত্রী দেখবেন যে এই চক্ষু হাসপাতালকে 10 টাকা দিয়ে চোখ দেখিয়েছেন, কি বলে, মানুষকে দেখানোর জন্য। আর তার সরকারের কোনো মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট কি কিন্তু বাংলাদেশে কোনো ডাক্তার দেখাতে পারেনি। সে আমাদের মনে আছে যে পেশেন্ট গিয়ে সিঙ্গাপুর চিকিৎসা করাতে, এই যে ওবায়দুল কাদের সাহেব, তিনি তো তার একটু পেটে সর্দি হলো সিঙ্গাপুর চলে যেতেন, এবং আমরা কিন্তু গণমাধ্যমে কোনলামে দেখতাম। তো আমি যেটা বলতে শুরু করেছিলাম যে 4-5টি ধাপ আছে। যার একটু পয়সা আছে সে চলে যায় ইন্ডিয়া, তারপর যারা একটু বেশি চলে যায় ব্যাংকক, আর একটু বেশি যার চলে যায় সিঙ্গাপুর। এই অবস্থায় চলছে আমাদের এখানে। এই হাসপাতালও কিন্তু মুড়ি মুরগির মতো। আপনি দেখবেন যে সব জায়গায় ক্লিনিক আছে, হাসপাতাল আছে, বাট বাইরে গিয়ে উনি চিকিৎসক মানুষ, উনি ভালো বলতে পারবেন এই সব রিপোর্ট এখানে যে ডায়াগনোসিস করে, কোনো হাসপাতাল, পৃথিবীর ভালো হাসপাতাল কিন্তু এগুলো গ্রহণ করবে না। উন্নত দেখবেন যে কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন হাসপাতালে নানা মেশিনে যা আনে, কিন্তু এগুলো কয়েকদিন পরেই চলে না। হাসপাতাল থেকে বলে যে তোমরা অমুক ক্লিনিকে যাও, অমুক প্রাইভেট হাসপাতাল ধরিয়ে দেয়। আসলে ঠিকই বলেছেন, মানুষের মেন্টাল মেকআপ যদি চেঞ্জ না হয়, এগুলো আপনি চিকিৎসা নিয়েও মানুষ ব্যবসা করে এই দেশে, শিক্ষা নিয়ে, শিক্ষা তো সবচেয়ে বড় ব্যবসা এখন। প্রাইভেট ইউনিভার্সিটি ব্যবসা ছাড়া কোনো কথাই নেই। তারপরে এই যে হাসপাতাল, সব গলাকাটা, ম্যাক্সিমাম গলাকাটা হাসপাতাল যেগুলো প্রাইভেট আছে। কিন্তু এগুলো এগুলো ভালো করতে হলে বললাম যেটা মানসিক অবস্থা চেঞ্জ করে। এই দেশের মানুষ এমন, সবাই তো ধর্মবিরুণ আমরা, কিন্তু রোজায় বসে থাকে কীভাবে পণ্যের দাম বাড়িয়ে আমি বেশি লাভ করব। এটা কিন্তু খ্রিস্টানরাও করে না, বড়দিনে কিন্তু অর্ধেক দাম করে দেয় অনেকে। আমি একবার পোল্যান্ডে গেছি, ওই বড়দিনের আগে দেখলাম যে লাইন পড়ে গেছে, কারণ সেল দিছে। একটা দোকানে দেখলাম লাইন পড়ে গেছে কারণ সেল দিছে। আর বাংলাদেশে ওই কপালে দাগ আলা দাগ ছাড়া উভয় মানুষই ওয়েট করে কখন আমি দামটা বাড়িয়ে বেশি লাভ করবো বড় বড় ঈদে। এবং এই কারণে অনেক মধ্যবিত্তের জন্য এটা কি বলে যে এক ধরনের কষ্ট হয়ে আসে ঈদ বা বড় উৎসবগুলো, কারণ সন্তান ইচ্ছে মতো দিতে পারে না। এই ধরুন যে রোজায় খাবারের দাম, বুটের দাম, ছোলা বুটের দাম কয় গুণ বাড়বে আপনি দেখুন, কারণ চাহিদা বেশি, এই জন্য বাড়বে। এবং আগে কিন্তু মজুত করে রাখবে যাতে আমি রোজা এগুলো ছেড়ে বেশি লাভ করতে পারি। এবং সব সরকারি, এই সরকার বলেছে যে এবার পণ্যের দাম ঠিক থাকবে, কিন্তু আমার জীবদ্দশায় দেখি না বলার পরে কোনোদিন পণ্যের দাম ঠিক আছে রোজায়, সব সময় দাম বেড়েছে। এই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চেহারা, এগুলো মানুষের মেন্টাল মেকআপ যদি চেঞ্জ না করতে পারে। এই যে উনি জনশক্তির কথা বলেছে, বাংলাদেশ কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে, প্রচুর কর্মক্ষম মানুষ। ওয়েস্টার্ন ইউরোপে, জাপান টাপান অনেক দেশে বার্থ রেট মাইনাস হয়ে গেছে, অনেকে সন্তান নিতে চায় না এখন। সুতরাং আমাদের মানুষগুলোকে যদি ঠিকভাবে প্রশিক্ষিত করা যায় তাহলে কিন্তু খুব ভালো করতে পারে, বিদেশে যেতে পারে। যেমন চায়নার যারা শ্রমিক বা ইভেন ইন্ডিয়ার যে শ্রমিক, তারা $300 পেলে বাংলাদেশের শ্রমিকরা পেয়ে $100, কারণ তাদের ন্যূনতম প্রশিক্ষণ নাই। এগুলো সব আসলে দেখতে হবে, না দেখতে পারলে দেশটা কিন্তু সামনের দিকে যেতে পারবে না। ওই আমি লুটপাট করে কিছুদিন শাসন করে চলে গেলাম, আসলে কিন্তু দেশ আগাতে পারবে না। দেশ আগাতে হলে
সবাই ঐক্যবদ্ধ হতে এবং সুচিন্তা করতে হবে। আমার হাজার হাজার কোটি টাকা থাকবে, হাজার হাজার কোটি টাকা নিয়ে দাড়ি চুল আমি খেয়ের মধ্যে ধরা খাইলাম, লাভ কি? এগুলি কোনো লাভ আছে? একটা মানুষের দিন শেষে কত টাকা লাগে? কিন্তু এই টাকা লুটপাট করে একটা নেশায় পরিণত হয়েছে এখানে। সবাই সরকারি বেসরকারি যে যেখানে পারে, যার যতটুকু সম্ভব লুটপাট করে একটা নেশায় পরিণত হয়ে এদেশের মানুষের, আর অন্যায় করে একটা নেশায় পরিণত হচ্ছে। কারণ আগে দেখতাম এই যে মন্ত্রীপাড়া, সব মন্ত্রী গাড়ি উল্টো দিক যায়। কোনো পৃথিবীর সভ্য দেশে চিন্তা করা যায়? সব মন্ত্রীরা উল্টো দিক দিয়ে যাবে গাড়িতে, কারণ তারা দ্রুত তাদের যেতে হবে, অন্য মানুষের যেতে হবে না। এই তো এই দেশে চলছে। আমি যেটি বলতে চাই, এখন একটি ভালো সময় এসছে, কারণ রাজনৈতিক সরকার থাকলে তাদের নানা সীমাবদ্ধতা থাকে। ধরেন এই যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে, সিন্ডিকেটে দেখবেন যে রাজনৈতিক দলের এক ধরনের কি বলে, রাজনৈতিক দলের লোকেরা এগুলো অনেক সময় করে, সুতরাং সেই দল বলতে পারে না কিছু যে না তুমি এটা করো না। কিন্তু এখন কিন্তু সেই সুবিধাটা আছে, কারণ এখন যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু কোনো দল বিলং করেন না। তারা যদি সিন্ডিকেট ইচ্ছে করে চায়, আর সিন্ডিকেট আমি তো দেখি এই চমৎকার কথা বলে, ওনারা তো দেখে সিন্ডিকেটটা বন্ধ করুক, মানুষ যাতে ন্যায্য দামে মালপত্র কিনতে পারে। এখন নতুন আলু কিনলে 120 টাকা। আমার কিন্তু মনে আছে 111-এর সময় বলা হয়েছিল তোমরা ভাত না খেয়ে আলু খাও, কারণ আলুর দাম কম ছিল। আসলে আমরা যদি আগের কথা বলি, স্বৈরাচার সরকার বা বিভিন্ন রাজনৈতিক সরকারগুলো আসলে তাদের দলীয় নেতাকর্মীদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বাজারে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখন তো আসলে ওইরকম কোনো পরিস্থিতি নাই, সেক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের জন্য একটু সহজ হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একদমই শেষের পর্যায়ে এবার জনাব অধ্যাপক ডাক্তার মোজাহারুল হক, আপনার কাছে চাই, আপনি পেশায় একজন চিকিৎসক। আমরা যদি বলি আসলে মানুষ বাংলাদেশ থেকে বিদেশমুখী কেন হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, এবং প্রাইভেট মেডিকেলগুলো বা প্রাইভেট সেন্টারগুলোতে মানুষ বেশি চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সরকারি যে সকল চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে সেখানে আসলে কমতি কোথায়? কেন মানুষ সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর প্রতি আস্থা রাখতে পারছে না? আসলে এখানে কতটুকু পরিবর্তনের প্রয়োজন? আমি একটা কথাই বলবো, আমূল পরিবর্তন করা দরকার, আমূল পরিবর্তন করা দরকার। কারণ বিগত দিনগুলিতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে রাজনীতিবিদরাই বা সরকারে যারা ছিলেন তারাই আজকের এই ধ্বংসের মুখে নিয়ে গেছেন। এবং এই ধ্বংসপ্রাপ্ত যে স্বাস্থ্য ব্যবস্থা, এইটার একটা আমূল পরিবর্তন আনা দরকার। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমূল পরিবর্তনটা কিভাবে আনবো? সেই ডাক্তার, সেই সেট আপ, সেই সবই তো আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমার কাছে একটা কাগজ আছে। দেখেন, একটা উপজেলা, আমি নাম উল্লেখ করব না, একটা উপজেলায় একটা ইউনিয়ন হেলথ সেন্টার থাকে এবং তার সাথে থাকে কতগুলি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের আন্ডারে কিছু ইউনিয়ন হেলথ সেন্টারও থাকে এবং সেখানে ডাক্তার থাকে। তার মানে প্রতি ইউনিয়নে আপনি কিন্তু ডাক্তার পাচ্ছেন, এমবিবিএস ডাক্তার। কোনোদিন জান না আমার মনে হয়। আমি আসছি সেই জায়গায়। তো চিন্তা করে দেখেন আপনি, একটা কত ছোট জায়গার ভিতরে একজন এমবিবিএস ডাক্তার, যেটা পৃথিবীর কোনো দেশ অ্যাফোর্ড করতে পারবে না, আপনি অ্যাফোর্ড করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 100-র উপরে ডাক্তার আছে একটা উপজেলায়। শুনতে আশ্চর্য লাগতেছে না আপনাদের কাছে? এবং এই 100 জনের ভিতরে 10 জন স্পেশালিস্ট আছেন, 10 স্পেশালিস্ট। আপনি আবার কি চান? কিন্তু অভিযোগ আছে তারা অফিস করেন না গিয়ে, আসলে তারা যান না, সবাই শহর কেন্দ্রিক। এইবার আমি আপনার কথার জবাব দিচ্ছি। তাহলে জবাবদিহিটা কার? ডাক্তারের? এই জবাবদিহিটা কার হবে? যারা এই ডাক্তারদের চালাচ্ছেন, তার মানে সরকার। গভর্নমেন্ট যদি নিশ্চিত করতে না পারেন যে রেগুলেটরি বডি, হ্যাঁ, বডিটা তো গভর্নমেন্ট বলতে হেলথ মিনিস্ট্রি। তো হেলথ মিনিস্ট্রি যদি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি তার ডাক্তারকে ওখানে দিয়েছেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য, সাধারণ মানুষ তাদেরকে পাচ্ছে না, তার মানে চিকিৎসাও পাচ্ছে না। তাহলে সরকারকে প্রথম নজর দিতে হবে আগে প্রায়োরিটি হিসাবে যে সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি এবং ইউনিয়ন হেলথ সেন্টারগুলি আগে এইগুলিকে কর্মক্ষম করুক। তার মানে এইগুলি যদি সব ফাংশনাল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো আপনি চিকিৎসা সেবা পাচ্ছেন। এবং এইগুলিকে যখন আপনি ফাংশনাল করতে যাবেন তাহলে তাদের সবার উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের যা যা দরকার, আপনি দেখেন ওখানে এক জায়গায় আপনার 3, 4, 5, 6টা রোগের অপারেশন করতে পারে। এই 6টা ডিপার্টমেন্টের আছে যারা অপারেশন করতে পারেন। তারা
সার্জারি থেকে শুরু করে, গাইনি থেকে শুরু করে, আপনার ইএনটিআই থেকে শুরু করে বিভিন্ন অপারেশন করার জন্য সব ব্যবস্থা আছে সেখানে। কিচ্ছু হচ্ছে না ওখানে, উনিও বলবেন, আপনিও বলবেন, আমিও বলবো। কেন হচ্ছে না? তাহলে ইটস এ ম্যানেজমেন্ট, ইটস এ টোটাল ম্যানেজমেন্ট ফেইলিওর অফ হেলথ সেক্টর। এর কোনো বিকল্প নাই। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যা আছে সম্পদ, সেই সম্পদটার সুষম একটা ব্যবহার। তাহলে আমাদের জনসম্পদটা কি? ডাক্তারকে যদি আমরা আনি, তাহলে ডাক্তার বাংলাদেশের কম না, আর তারা যদি ঠিক মতো চিকিৎসা দিত, তাহলে আপনাকে আমাকে কিন্তু দেশের বাইরেও যেতে হয় না। হ্যাঁ, বিশেষ কারণে যেগুলো যেতে হবে তার একটা সিস্টেম আছে। যেমন আমি বলি আপনাকে, ভারতের প্রধানমন্ত্রীকে যদি চিকিৎসা নিতে যেতে হয় দেশের বাইরে, কিন্তু তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে আগে যেতে হবে, এবং সেখান থেকে তারা যদি বলে যে আমার দেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট ওয়ান অফ দ্য বেস্ট একদমই শেষ পর্যায়ে একটু সংক্ষিপ্ত, আমাদের 1 মিনিটের মধ্যে শেষ করুন। তাহলে কি হলো? অল ইন্ডিয়া ইনস্টিটিউট ইজ এ সুপ্রিম ইনস্টিটিউট, বেস্ট ইনস্টিটিউট ইন্ডিয়া। সেই ইনস্টিটিউট যদি বলে যে আপনার চিকিৎসা এখানে সম্ভব না, তাহলে তারাই অর্গানাইজ করে দিবে কোথায় তাকে চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে পাঠাবে। আর বাংলাদেশে তো অল টম অ্যান্ড হ্যারি, যার কাছে পয়সা আছে সে তো যাই, আর সরকারের লোক হলে তো কথাই নেই, যার যখন ইচ্ছা চিকিৎসার জন্য। রেফার্ড না হয়ে বিদেশে চিকিৎসা যেতে পারবে না। আজকে আইন করে দেখ, তাহলে দেখবেন স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কেউই বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না, যে চিকিৎসাটা বাংলাদেশে অ্যাভেলেবল। আমার মনে হয় সেই কাজটা করলে বৈদেশিক মুদ্রা যেমন আমাদের বাঁচবে, তারপরে যে ভ্রমণ পিপাসু অনেক রুগী এবং রুগীর আমি এক সেকেন্ড শেষ করি। আমাদের এত বিশ্ববিদ্যালয়, তারপর দেশে কিন্তু বিরাট অংশ ছাত্ররা দেশের বাইরে পড়তে যায়, প্রচুর অর্থ কিন্তু নষ্ট হয়। এটা হচ্ছে কারণ ঠিক শিক্ষা হচ্ছে না। ঠিক ডাক্তারি ক্ষেত্রে একই, আমাদের ডাক্তাররা কিন্তু কম কোয়ালিফাইড না, কিন্তু মানুষ কেন যেন আস্থা রাখতে পারে না। এই আস্থা আসলে উদ্ধার করতে হবে। আস্থা উদ্ধার না হলে কিন্তু আসলে আসলে চিকিৎসা ব্যবস্থার প্রতি যে মানুষের ভরসা, সেই জায়গাটাতে মনে হয় একটু ল্যাকিংস আছে। এই কারণে মানুষ বাহিরে নির্ভর করছে। চিকিৎসা যদি আসলে বাংলাদেশে সেরকম পেত, তাহলে তো নিশ্চয়ই। আপনার সাথে একমত হয়ে একটু ডিফার করি, সেটা হলো তদারকি। আপনি মনিটরিং এবং সুপারভিশন এবং পুরস্কার এবং তিরস্কার, কথাগুলো মনে রাখবেন। যে ঠিক মতো মনিটরিং সুপারভাইজ করেন, এবং সে যদি ঠিক মতো কাজ না করে তাকে তিরস্কার করেন, আর যিনি ভালো কাজ করেন তাকে পুরস্কৃত করেন। দেখেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন এসে যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থাগুলো নিবেন। আসলে রাজনৈতিক যে প্রতিবন্ধকতা ছিল সেগুলো তো এই মুহূর্তে আর এখন নেই আমরা বলতে পারি। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আশাটাও অনেক বেশি, এবং আমরা ভালো কিছু পাবো এমনটাই আশা করছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।